কমিশনের কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আলোচনা না করার কি যুক্তি আমি এখনো বুঝে পাই না। সংস্কার কমিশন করছেন, কিন্তু সেই সংস্কার কমিশনের সমস্ত কমিশনকে আপনি যুক্ত করছেন না। নারী অধিকার কমিশনের যে প্রস্তাব, সেটা নিয়ে যদি একটু বলেন। আমরা দেখছি যে 600 আসনের কথা বলেছে, যে 300 প্লাস 300 নারীদের জন্য বলেছে। এটা নিয়ে কোনো আলোচনাই তো হলো না। ঐক্যমত কমিশনের যে আলোচনাগুলো রাজনৈতিক দলের সাথে হয়েছে, এবং ঐক্যমত কমিশন যে কমিশনগুলোর মধ্যে নিয়ে গঠিত হয়েছিল, সেখানে নারী কমিশন, শ্রম কমিশন, স্থানীয় সরকার কমিশন, মিডিয়া, এরকম মোট 5টি কমিশন ছিল না। তো এই প্রক্রিয়াটাকেও একটু প্রশ্ন করার মতোই প্রক্রিয়া। আর নারী কমিশনটা তো আসলে বাংলাদেশের মোট জনগোষ্ঠীর অর্ধেককে নিয়ে সেখানে আলোচনা হচ্ছে, সেইটা কেন আসলে এই আলোচনার মধ্যে আসলো না সেটা নিয়ে আমরাও আসলে খুব উদ্বিগ্ন। সেখানে ওনারা যে প্রস্তাবটা করেছিলেন 300 আসন, অতিরিক্ত 300 আসন করা, যেটার মধ্য দিয়ে নারীরা সরাসরি নির্বাচন করবেন, এর পাশাপাশি অন্যান্য বিষয় নিয়েও ওনারা কমিশন সুপারিশ করেছে। কিন্তু আমরা দেখলাম যে কমিশন সুপারিশ করার পরে সেই কমিশনের সম্পর্কে যে এরকম মতামত, আমরা বিভিন্ন দলকে দেখলাম যেভাবে কমিশনের যারা সদস্য তাদেরকে যেভাবে বিষোদ্গার করা হলো, এই বিষয়েও কিন্তু সরকারকে আমরা নীরব থাকতে দেখলাম, এবং একই সাথে ঐক্যমত কমিশনেও এই আলোচনাগুলো উঠলো না। কিন্তু আমরা মনে করি যে এই আলোচনাটা যদি উঠতো ওখানে, এবং সেখানে যদি নারী কমিশনের যেই প্রতিনিধিরা ছিলেন তারাও যদি সেখানে থাকতো, তাহলে এখানে নারীর শটটাকে আমরা আরো বেশি যুক্ত হতে দেখতে পেতাম। সেটার একটা অনুপস্থিতি ছিল। সেটা আমি মনে করি যে ঐক্যমত কমিশনের একটা দুর্বলতা, যে এই কমিশন আপনারা করছেন, সংস্কার কমিশন করছেন, কিন্তু সেই সংস্কার কমিশনের সমস্ত কমিশনকে আপনি যুক্ত করছেন না। কোনো কমিশনকে আপনি এ কমিশন আর কোনো কমিশনকে সি কমিশন বানিয়ে দিচ্ছেন, যে ওইটার আলোচনা এখানে না ঢুকলেও চলবে। তাহলে এই কমিশন করার দরকার কি ছিল? ফলে আমরা মনে করি যে প্রত্যেকটা কমিশনেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে কিছু মতামত, কিছু সুপারিশ এই জুলাই সনদের মধ্যে আসা, সেটা খুবই জরুরি ছিল। সেটা আমি মনে করি যে এটা পূর্ণাঙ্গ হয় নাই, এবং এখনো আমরা মনে করি যে এই 5টা কমিশন, বিশেষ করে নারী আসনের বিষয়ে নারী কমিশনের যারা সদস্য ছিলেন তারা সহ বাংলাদেশের যত নারী আন্দোলনের নেতৃবৃন্দ আছেন এবং যারা নানাভাবে ভূমিকা রাখছেন, তাদের প্রত্যেককে যুক্ত করে এই বিষয়ে আবার আলোচনা শুরু করা উচিত। জি, ফারাক কবির, আপনার কি মন্তব্য? এটা তো প্রথমত আমরা একটু অবাক হয়েছি, তারপর আমরা খুবই দুঃখিত। আর তাসলিমা যা বললো এর সঙ্গে আমি একমত। এবং কমিশনের তো 2টা বা 4টা প্রস্তাব ছিল না, কমিশনের কিন্তু অনেকগুলো প্রস্তাব, সেগুলো নিয়ে আলোচনা না করার কি যুক্তি আমি এখনো বুঝে পাই না। এবং ওনারা যে 600 সিট বলেছিল, ইট ওয়াজ অ্যাবাউট 50-50, স্ট্রেট ফরওয়ার্ড, যে এত কি কম্বিনেশন পারমিউটেশন কত নাম্বারস হবে সেটা না করে স্ট্রেট ফরওয়ার্ড ছিল যে 600টা হয়ে গেলে, এবং এই দেশের যত নাম্বার অফ ভোটার্স পপুলেশন, কেন আমরা 300 সিট যখন পেয়েছি তখন বাংলাদেশের পপুলেশন কি ছিল আর আজকে কি আছে, সো সেই যুক্তিতে এসছে। এনিওয়ে, ওরা তো ডিসকাশনই হলো না। সো যদি আপনি আলোচনাই না করেন, তাহলে আপনি এটার মেরিট ডিমেরিট এটার পক্ষে কিছু বলার সুযোগ হয়নি। আমরা আশা করব যে এখনো একটা সুযোগ করে দেবে, এবং যেহেতু আমরা জানি যে ঐক্যমত কমিশন আরো কয়েকটা মিটিং করবে, সেখানেও কিন্তু তারা এই সুযোগটা তারা নারী পুরুষের যে সমান অধিকার, সেই বিষয়ে কিন্তু নারী কমিশন তাদের সুনির্দিষ্ট প্রস্তাবনার কথা বলেছেন। সম্পত্তিতে সমান অধিকার কিভাবে হতে পারে, এবং বাংলাদেশে যত রকম নারীরা যান, যে কোনো পেশায় যুক্ত হোক, তাদের যে মর্যাদার বিষয়টা, সেই বিষয়গুলো যখন তারা তুললেন, তখন যেভাবে তাদেরকে আসলে একভাবে মানে হয়রানি করা হলো, সেটা কিন্তু আমরা এটা বরং সরকারের দরকার ছিল এই ঐক্যমত কমিশনে নারী কমিশনের মতামতগুলো যুক্ত করা। তাহলে কিন্তু এই পুরো কমিশনের চেহারাটাই বদলে যেত আমার মনে হয়। এটা খুব একটা, অনেকেই বলছেন, হয়তো অনেকেই বিদ্রুপ করে বলছেন যে এটা একটা বয়েজ ক্লাব হয়েছে। তা আমরা তো বয়েজ ক্লাব দেখতে চাই না। আমরা চাই যে একটা নাগরিকদের ঐক্য কমিশন হবে, যেখানে দলগুলোর সাথে ঐক্যমত করে আমাদের সংসদটা, আমাদের নাগরিকদের জীবন, নাগরিকদের সুযোগ কিভাবে নিশ্চিত হবে, অধিকার নিশ্চিত হবে, সেই জায়গাগুলো তৈরি হবে। ফলে এটা আমার মনে খুব গুরুত্বপূর্ণ করতে চাই। সংবিধান সংশোধনের একটা কমিশন, কনস্টিটিউশন কি হাফ দ্য পপুলেশনের জন্য? তারপরে ল রিফর্ম, পুলিশ রিফর্ম, যে কোনো রিফর্মের কথা বলছেন।
আপনার রিসিভিং এন্ডে কে? আপনার রিসিভিং এন্ডে তো এই দেশের নাগরিক, তো সেই নাগরিক 51% হলো নারী, আর তারপরে আরো অ্যাড করলো যুব এবং তো এই রিফর্মগুলো কাদের জন্য আনছেন? যাদের জন্য আনা হচ্ছে তাদের কেন, যেটা আমি ভয়েস বলি, তাসলিমা স্বর বলে, সেখানে কেন আসছে না? কি প্রয়োজন? আমাকে পানি আনতে গিয়ে কি কষ্টটা করতে হচ্ছে? আমাকে নারী কৃষি হিসাবে আমাকে কোনো উৎপাদন আনতে গিয়ে আমাকে পেস্টিসাইডের জন্য কি, আমি ব্যাংকে কেন লোন পাই না? এটা কি আপনি আমারটা হয়ে বলতে হয়তো বা পারেন, কিন্তু তার মানে আপনি আমার কাছ থেকে শুনে এসে তো বলবেন। সো তার থেকে আমি সরাসরি বললে হবে না। সো এই যে কমিশনগুলো হয়েছে, সেই কমিশনগুলো কাদের জন্য হয়েছে? রিফর্মটা কাদের জন্য আনা হবে? এই দেশের নাগরিকের জন্য। তো আমি তো তার 51%। হাউ ডু ইউ লিভ মি আউট? বৈষম্য বিরোধিতা তো একটা বড় স্লোগান ছিল, কিন্তু সেখানে বৈষম্যই রয়ে গেল। সেটাই। একদম সর্বশেষ 1 মিনিটকে যদি বলেন, যে তার মানে আমাদের যে আলোচনা হচ্ছে, আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, নতুন বন্দোবস্তের কথা বলছি, আগামী সংসদ কেমন দেখতে চান? আগামী সংসদটা আসলে এমন দেখতে চাই যেখানে নাগরিক সুবিধা তৈরি করার জন্য, নাগরিকের অধিকার নিশ্চিত করার জন্য সংসদ কাজ করতে পারে, এবং সেখানে গণতান্ত্রিক চর্চা থাকে, সেখানে হাত তোলা এমপি কেউ না হয়, সকলে মতামত দিয়ে বাংলাদেশকে নতুনভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, এবং সেখানে নারী পুরুষ উভয় যাতে বাংলাদেশকে গড়ার ভূমিকা রাখতে পারে, এবং একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য উভয়ের ভূমিকা চাই। আমরা কোনো বয়েজ ক্লাব হিসেবে আসলে সংসদকে দেখতে চাই না। আমি মনে করি যে এমন একটা সংসদ দেখব যেখানে গণতন্ত্র আছে, যেখানে ইকুইটি আছে, যেখানে ইনক্লুশন আছে, যেখানে ডাইভার্সিটি আছে। সবাইকে সেইভাবে প্রাধান্য দেওয়া হবে, সবাইকে আইনের প্রণয়ন করার দিকে ঝুঁকতে হবে, সেখানে ফোকাসটা থাকতে হবে। আমরা দখলদারি, গম বিতরণ, টাকা বানানো এবং সংসদের প্রিভিলেজ, সেটার জন্য না হয় সাধারণ ভোটারের জন্য, মানুষের জন্য হয়।